गुड इवनिंग ऑल ऑफ यू। चलो আজকের ক্লাস শুরু করছি। আজকে রেশিও প্রপোর্শনের সেকেন্ড পার্ট নিয়ে ডিসকাস করব। সেকেন্ড পার্টে আমরা কিছুটা থিওরি পার্ট নিয়ে ডিসকাস করব। থিওরি পার্ট বলতে কি বোঝায় দেখো, এখানে রেশিও কথার অর্থ কী বা প্রপোর্শনটাই বা কী সেটা নিয়ে প্রথম আমরা আলোচনা করব। ধরে নাও যে কোনো দুটো নাম্বার আমি যদি বলি, ধরে নাও 2:, বা 3:5, 3:5, এই নাম্বারটা রেশিও ভ্যালু বলা যা আর 3/5 এই ফরম্যাটে আমরা নোট করতে পারি। এখন কেউ বলল যে আমি 3/5 না বলে আমরা কি করলাম, 3/5 না এই কথাটা বলে একে 4 দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে 4 দিয়ে মাল্টিপল করলে যে ভ্যালুটা আসে 12/20, বা আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। সাপোজ 21 ডিভাইডেড বাই 35। তো এই নাম্বারটা, এই যে নাম্বারগুলো আমরা নোট করছি, যে 12/20 বা 21/35, এই নাম্বারগুলো, আরও একটা যদি নাম্বার নোট করি 30/50, এই নাম্বারগুলো যদি একটু অ্যানালিসিস করি আমরা কি পাবো দেখো। এই 21কে যদি আমরা ক্যান্সেলেশন করি 21/35, সেক্ষেত্রে আমরা 7 দিয়ে ক্যান্সেল করলে 7 দিয়ে 3/5, তো আলটিমেট এটা 3/5ই পাচ্ছি। বা এটাকে যদি 10 দিয়ে ক্যান্সেল করি সেই আলটিমেট 3/5 পাচ্ছি। তো প্রত্যেকটারই আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয় এটাকে। তো প্রত্যেকটারই 3/5 পেয়ে গেলাম। তো এখানে বলা হচ্ছে যে এই যে দুটো নাম্বার 12/20 অর্থাৎ A:B যদি বলা হয়, A/B, এখানে 12/20টাকে আমি A/B ফরম্যাটে নোট করলাম, 21/35 এটা সাপোজ C/D এই ফরম্যাটে নোট করলাম, আর 30/50 এটাকে E/F এই ফরম্যাটে নোট করলাম। খুব কনসেপ্টটা বুঝবে যে A/B এই কথাটা বলাও যা, C/D বলাও তাই, বা E/F বলাও তাই, প্রত্যেকটাই 3/5 এর সঙ্গেই আলটিমেট ইকুয়াল। তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলছি যে AB, CD এবং EF এরা প্রত্যেকেই আর ইন সেম প্রপোর্শন। অর্থাৎ যদি আমি দুটো ডেটা নিয়ে বলি A/B এদের ভ্যালু যা হবে, C/D এর ভ্যালু যদি তাই হয়, তাহলে A:B এর ভ্যালু আর ইন প্রপোর্শন, এটা প্রপোর্শন সাইন C:D, যেখানে এটাকে বলা হয় ফার্স্ট টার্ম, বিটাকে বলা হয় সেকেন্ড টার্ম, বা বেঙ্গলিতে যদি বলা হয় প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ এবং চতুর্থ বা থার্ড আর ফোর্থ টার্ম। অনেক সময় এই এ আর ডিকে এই দুদিকে বসে রয়েছে বলে, একদম প্রান্তে দুই ধারে বসে রয়েছে বলে এদেরকে প্রান্তীয় ভ্যালু বা এক্সট্রিম এক্সট্রিম ভ্যালুও বলা হয়। এবং বি এবং সি এরা ঠিক মাঝখানে বসে রয়েছে বলে এদেরকে মধ্যমান বা মিন পজিশনে বসে রয়েছে বলে মিন ভ্যালুও বলা হয়। এটুকু ইনফরমেশন আমাদের থিওরি পার্টে জেনে রাখতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি যে এটা শিখলাম তো, কিন্তু এটা কেন শিখছি এবং এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে সেটা আমরা জানব। কি ধরনের কোশ্চেন আসে বলার আগে আমি যদি তোমাদেরকে এইভাবে বলি যে ধরে নাও এ আর বি একটা নাম্বার, যারা AB নাম্বারগুলো কি প্রপোর্শনে আছে, ধরে নাও 5:8 এই প্রপোর্শনে রয়েছে। এখন বলা হচ্ছে সি এবং ডি সেম প্রপোর্শনেই রয়েছে, কিন্তু ডি এর ভ্যালু বলে দেওয়া হচ্ছে সাপোজ ধরে নাও 56, তাহলে সি এর ভ্যালু কত হবে? তুমি কি বলবে এখানে যে স্যার A/B এর ভ্যালু যা আছে, সি আর ডি সেম প্রপোর্শনে আছে, মানে A/B ইকুয়াল টু C/D। তো A/B এর ভ্যালু কত? 5/8, আর C/D এর ভ্যালু, যদি সিটা যদি না জানা থাকে, C/D এর ভ্যালু 56। তাহলে এখান থেকে C ইকুয়াল টু কত পাবো দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 8C ইকুয়াল টু 5 ইন্টু 56, এবং C ইকুয়াল টু কত বলবো, 5 ইন্টু 56/8, দ্যাট ইজ ইকুয়াল টু 7 দিয়ে ক্যান্সেলেশন করলে 35 ইজ দ্য কারেক্ট আনসার। তো এখানে C এর ভ্যালু আমরা 35 পেয়ে গেলাম। তো
তো এরপর এখান থেকে এক্সামে যে ধরনের কোশ্চেন আসে সেটা নিয়ে ডিসকাস করব। কি বলা হচ্ছে, তাহলে এ বি সি ডি এরা প্রপোর্শনে রয়েছে। এ বি যে অনুপাতে রয়েছে, সি এবং ডি সেই অনুপাতেই যদি থাকে তাদেরকে তখন বলা হবে দে আর ইন ইকুয়াল রেশিও বা সম অনুপাত। সম অনুপাত, এই অনুপাত মানে এই ডবল ডটের চিহ্নটা ইউজ করা হয়েছে। এরপর আসছি এক্সামের জন্য, যেটা মেন ফোকাস আমাদের। মেন ফোকাস কোশ্চেনে কি আসবে দেখো, যে কোনো তিনটে ভ্যালু দেয়া থাকবে। কি বলে দেয়া থাকবে, এখানে আরও একটু একটু সুন্দরভাবে বলি, এ ইজ টু বি প্রপোর্শন সি ইজ টু ডি, যেখান থেকে স্টার্ট করেছি সেখান থেকেই আমি বলি। এটাকে আমরা কিভাবে নোট করলাম, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এইভাবে নোট করতে পারি। আই রিপিট, এটাকে ফার্স্ট টার্ম, এটাকে সেকেন্ড টার্ম, এটা থার্ড এবং এটা ফোর্থ টার্ম। এইবারে আসি, বলা হচ্ছে গিভেন কি কি দেয়া থাকবে। গিভেন থাকবে, ধরে নাও এক্স ওয়াই জেড, মানে যে কোনো তিনটে ভ্যালু দেয়া থাকবে। ফাইন্ড আউট করতে দেবে নাম্বার ওয়ান, ফাইন্ড আউট করতে দেবে ফোর্থ প্রপোর্শন, ফোর্থ প্রপোর্শন। নাম্বার টু কি জানতে চাইবে, ফাইন্ড আউট করতে দেবে থার্ড প্রপোর্শন। এবং নাম্বার থ্রি যদি ফাইন্ড আউট করতে দেয় আমাদেরকে যে ফাইন্ড সেকেন্ড প্রপোর্শন, সেকেন্ড প্রপোর্শন। থিওরি পার্ট এটা খুব ভালো করে শুনবে, এখান থেকে স্টেট গভর্নমেন্টের বা যে কোনো এক্সামে, বিশেষ করে স্কুল সার্ভিসে অনেক কোশ্চেন আসে। তার সঙ্গে সঙ্গে রেলের এক্সাম, পিএসসি, মিসলেনিয়াস, এই সমস্ত এক্সামগুলোতেই আসে। হ্যাঁ, সিজিএলে খুব একটা এখান থেকে আসে না, কারণ একটু সিজিএলের কোশ্চেনগুলো হার্ড লেভেল যেহেতু হয় সিজিএল বা ব্যাংকের, সেখানে এতটা ইজি লেভেলের কোশ্চেন দেবে না। তবে জেনে রাখতে হবে, থিওরি পার্ট না জানা থাকলে সেক্ষেত্রে আমরা আনসার দিতে পারবো না। এরপর এখানে ফোর্থ প্রপোর্শন মানেই ফোর্থ পজিশনে যেটা রয়েছে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। তো সেটা কিভাবে, খুব মন দিয়ে দেখো, এক্স ওয়াই জেড 4 নম্বর পজিশন বা ফোর্থ পজিশনে যেটা রয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। এই কথাটার মানে কি, যে এক্সের সঙ্গে ওয়াই যে রিলেশনে থাকবে, জেডের সঙ্গে কোশ্চেন মার্ক সেই রিলেশনে থাকবে। তাহলে এক্সাম হলে আমরা কি বলবো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু জেড বাই কোশ্চেন মার্ক, এইভাবেই আমি সাজাবো। এক্সাম্পল হিসেবে যদি বলি তাহলে কি আছে, ধরে নাও তিনটে নাম্বার আমি বললাম যে 5, 9, সাপোজ এই 17 বা 16 দিয়ে দিলাম, আর তিনটে নাম্বার দিয়ে দিলাম। এখানে ফোর্থ প্রপোর্শন মানে এটা জানতে চেয়েছে। তো আমরা কিভাবে শর্ট আউট করব, বলবো 5 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক। তো কোশ্চেন মার্ক ইকুয়াল টু তাহলে কি হবে, 9 ইন্টু 16 ডিভাইডেড বাই 5। এটা কিন্তু কোনো মুখস্থ করবো না, জাস্ট নর্মাল ক্যালকুলেশন কোশ্চেন মার্কটা বের করব। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে দ্যাট ইজ ইয়োর আনসার। আমি এখন ক্যালকুলেশনে জোর দিচ্ছি না, শুধু শেখানোর জন্য এই পার্টটা দিলাম এক্সাম্পল। এরপর চলে গেলাম থার্ড প্রপোর্শন। থার্ড প্রপোর্শন মানে এই এক্স ওয়াই জেডই দেওয়া রয়েছে, অন্য কিছু ডেটা কিন্তু দেওয়া থাকবে না। কিন্তু এক্স ওয়াই জেড যদি দেওয়া থাকে, তুমি যদি নাম্বারিং করো ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটা আমাদের দেওয়া নেই, সেটা জানতে চাওয়া হচ্ছে। এটা কিন্তু এক্সামে বলে দেওয়া থাকবে না যে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, ফোর্থটা জেড, কোথাও বলে দেওয়া থাকবে না। বলে দেওয়া থাকবে এক্স ওয়াই জেড মানে এই 5, 9, 16 থার্ড প্রপোর্শন কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ভেবেই নেবো এক্স আর ওয়াইয়ের সঙ্গে যে রিলেশন আর কোশ্চেন মার্ক আর জেডের সঙ্গে সেই রিলেশন, সেম এক্সাম্পল দিয়েই আমি বোঝাবো। তার আগে এক্স বাই ওয়াই তাহলে কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই জেড, এই ফরম্যাটে সাজাবো। এই এক্সাম্পলটা নিয়েই যদি কাজ করি তাহলে আমাদের এখানে প্রবলেমটা কি হয়ে যাবে, 5:9 যে প্রপোর্শনে থাকবে কোশ্চেন মার্ক, থার্ড পজিশনটা কোশ্চেন মার্ক। তো এখানে আমরা কি ভ্যালু বসাবো, 5/9 ইকুয়াল টু কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই 16। তো এখান থেকে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত, 5 ইন্টু 16 ডিভাইডেড বাই 9। এটাকে বলা হয় থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। আই রিপিট, থার্ড প্রপোর্শন বা তৃতীয় সমানুপাতি। এরপর আসি 3 নম্বরে, ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন। আশা করছি সেকেন্ড প্রপোর্শনটা নিজেরাই পারবে প্রত্যেকেই। তো সেখানে সেকেন্ড প্রপোর্শন মানে আমি যদি নেক্সট স্লাইডে চলে যাই, এখানে নাম্বার 3, ফাইন্ড দ্য সেকেন্ড প্রপোর্শন। তো এক্ষেত্রে যেটা বলা হয়,
যে এক্স ওয়াই জেড যদি তিনটে দেয়া থাকে তো সেকেন্ড পজিশনের নাম্বারটা আমাদের জানা নেই, সেটা ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ এক্সের সঙ্গে কোশ্চেন মার্কের যে রিলেশন রয়েছে ওয়াইয়ের সঙ্গে জেডের সেই রিলেশন থাকবে। আই রিপিট, এক্সের সঙ্গে কোশ্চেন মার্ক যে অনুপাতে থাকবে ওয়াইয়ের সঙ্গে জেড সেই অনুপাতে থাকবে। তাহলে এক্সাম্পল হিসেবে 9, 5, 12 আই থিঙ্ক দিয়েছিলাম। তো এই তিনটে নাম্বার যদি দেয়া হয় আমরা কিভাবে সাজাবো, এখানে সেকেন্ড পজিশনটা আননোন, তো এখানে বলবো 9 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 12। তো কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে, বলবে 9 ইন্টু 12 ডিভাইডেড বাই 5। ব্যাস, এটা ক্যালকুলেশন একটা যদি আমি করেও দিই, দেখো 9 বারং 108, 108কে যদি 5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে 21.6, 21.6। তো এটা সিম্পল একটা ক্যালকুলেশন। আচ্ছা, এখানে একটু বলে রাখি, জাস্ট ক্যালকুলেশনটা করলাম বলেই যে এই 108কে 5 দিয়ে ডিভাইড করার জন্য হয়তো 5 2 10, 5 1 5, দশমিক বসিয়ে 3 আসবে, শূন্য বসিয়ে 6। এটা একটা অবশ্যই মেথড, আমি এটা কখনোই ভুল বলবো না। কিন্তু যখন কোনো নাম্বারকে, ছোট্ট একটা রুলস বললাম এখানে, যখন কোনো নাম্বারকে 5 দিয়ে ডিভাইড করব তখন আমরা জাস্ট এই নাম্বারটাকে নিউমিনেটরে যেটা রয়েছে তার ডবল করে দিই। 108-এর ডবল কত? 216। এটা সবাই জানি। তো একটা দশমিকের একটা আগে দশমিক বসিয়ে দেবো, তো এটাই আমাদের আনসার হয়ে যাবে। কেন? এটার যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা বলতে চাই যে এখানেও 2 দিয়ে মনে মনে মাল্টিপল করছি, এখানেও 2 দিয়ে, তাহলে কত হয়ে যায়? 216 ডিভাইডেড বাই 10। এই 10টাই জিরোটা শিফট করে 0.1 হয়ে গেল। এই হলো আমাদের কনসেপ্ট। যাই হোক, আমাদের সেকেন্ড প্রপোর্শন যেমন ফাইন্ড আউট করতে দেয় তেমন ফার্স্ট প্রপোর্শনও অনেক সময় ফাইন্ড আউট করতে দেয়। যদিও এক্সামে খুব একটা ফার্স্ট প্রপোর্শন ফাইন্ড আউট করতে দিতে দেখলাম না, তবে যদি দিয়েও দেয় তোমরা সেটা ইজিলি পারবে। এরপর চলে গেলাম কোশ্চেনটাতে একটু টুইস্ট নিয়ে আসবে। কীরকম? যে তিনটে নাম্বার দেবে না, তিনটে নাম্বার না দিয়ে দুটো নাম্বার দিয়ে দেওয়া থাকবে। গিভেন কে দেওয়া থাকবে? এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই দিয়ে দেওয়া হবে, বলা হবে নাম্বার 1 ফাইন্ড আউট থার্ড প্রপোর্শন। এর আগেও কিন্তু আমরা থার্ড প্রপোর্শন বার করেছি, ফাইন্ড আউট করেছি এখানে, যে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন। কিন্তু আবার এখানে, ওখানে তিনটে দেওয়া ছিল, এখানে তিনটে দিয়ে থার্ড প্রপোর্শন, এখানে দুটো নাম্বার দিয়ে বলবে থার্ড প্রপোর্শন কি সেটা জানতে চাইবে। আর নাম্বার 2 মিন প্রপোর্শন, ফাইন্ড আউট দ্য মিন প্রপোর্শন। মোস্ট ইম্পর্টেন্ট, এই মিন প্রপোর্শন প্রচুর এক্সামে আসে, প্রপোর্শন। তো সেটা কি? সেটা যদি বলি যে এখানে একদম সিম্পলভাবে যা শিখলাম সেই লজিকেই আমরা শিখবো, তার বাইরে কিচ্ছু না। যে থার্ড প্রপোর্শন মানে প্রথমটা এক্স, পরেরটা ওয়াই, তারপরেরটা আমাদের জানা নেই, থার্ড নাম্বার। তো এটা নোট করব কিভাবে? বলা হচ্ছে এক্সের সঙ্গে ওয়াই যে রিলেশনে আছে, ওয়াইয়ের সঙ্গে কোশ্চেন মার্ক সেই রিলেশনে রয়েছে। ব্যাস, এইটুকু কাজ করলেই আমরা কোশ্চেন মার্কের জায়গায় কি পাবো? ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তো এক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল দিই, দুটো নাম্বার দিলাম, ধরে নাও 5 আর 8 বলে দিলাম, তো থার্ড প্রপোর্শনটা কত হবে? তোমরা কি বলবে? বলবে 5 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক। তো এক্ষেত্রে কোশ্চেন মার্ক ইকুয়াল টু 8 ইন্টু 8 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এখন আমরা একটু আগেই 5 দিয়ে ডিভাইড করা শিখেছিলাম, তো এটা যদি 64 ডিভাইডেড বাই 5 হয় তাহলে 64-এর ডবল কত হয়ে যাবে? 128। আই রিপিট, 128। তাহলে 128 হলে একটা পয়েন্ট যদি বসিয়ে দিই 12.8 হয়ে যাবে। আর আদারওয়াইজ আবার ডিভাইড করে তো আমরা করতে পারবো। যাই হোক, আমরা পরবর্তী পয়েন্টটাতে চলে গেলাম, ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন বলতে কি বোঝায়? মিন প্রপোর্শন বলতে বোঝায় যে মাঝখানে একটু, আমরা যদি থিওরি পার্টে যাই, যে শুরুতেই বলছিলাম যে মাঝে যে নাম্বারগুলো থাকে তাদেরকে মিন পজিশন বলা হয় বা মিন ভ্যালু বলা হয়। তো এখানে মিন পজিশন জানতে চাওয়া হয়েছে বলেই এই মাঝখানের নাম্বারটা আমাদের দরকার। এরপর ফাইন্ড দ্য মিন প্রপোর্শন। মিন প্রপোর্শন বলতে কি? তো মিন প্রপোর্শন যখন দুটো ডেটা দেওয়া থাকবে, সব সময় এক্স আর ওয়াই যদি দেওয়া থাকে, আমি থিওরি পার্টটা পরে বলবো, আগে এক্সাম্পল বলি, তাতে সুবিধা হবে। যদি দেখি যে দুটো নাম্বার বলে দেওয়া রয়েছে 5, 8, ফাইন্ড আউট করতে বলছে মিন ভ্যালু, মিন প্রপোর্শন। তো সেখানে মিন প্রপোর্শন যদি বলা হয় সেক্ষেত্রে কি বলবো? যে 5-এর সঙ্গে স্টার মাঝখানে যেটা, সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তো এই নাম্বারটা আমি এক কাজ করলাম, পি ধরে নিলাম। তাহলে কি বলবো? 5-এর সঙ্গে এটার যা রিলেশান, এটার সঙ্গে এটার তাই রিলেশান হবে। অর্থাৎ 5-এর সঙ্গে পি এর যা রিলেশান, P
পি এর সঙ্গে 8-এর তাই রিলেশন। তো এখান থেকে সিম্পল ক্যালকুলেশন, ক্রস মাল্টিপ্লিকেশন করলে পি স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 8, ৫ 40 হয়। তো পি এর ভ্যালু সেক্ষেত্রে কি হয়ে যাবে, √5 ইন্টু 8 বা 40, √40। তো আমি এটাকে আর ক্যালকুলেশন করছি না, তো এই অবস্থাতেই রাখছি। তো এটাই আমি যদি থিওরিতে বোঝাতে যাই সেটা কিভাবে বোঝাবো, থিওরি পার্টে আমরা কিভাবে বলবো, থিওরির মতো করে বলতে হবে আমাদেরকে এক্স কোশ্চেন মার্ক ওয়াই, তো মাঝখানে রেখে দিলাম কোশ্চেন মার্কটা। তো এক্সের সঙ্গে কোশ্চেন মার্কের যা রিলেশন হবে কোশ্চেন মার্কের সঙ্গে ওয়াই এর, এক্সের সঙ্গে কোশ্চেন মার্কের রিলেশন এক্স বাই কোশ্চেন মার্ক, আর কোশ্চেন মার্কের সঙ্গে ওয়াই এর সেই অনুপাতেই রয়েছে, মানে কি কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই ওয়াই। তো এখন কোশ্চেন মার্ক এই ভ্যালুটা স্কোয়ার হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তো সেখান থেকে মিন ভ্যালু দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এই হয়ে গেল আমাদের মিন পজিশনের ভ্যালু। একদম খুব সহজভাবে বলা। এখন এই পার্টটাকে, এই গিভেন এক্স ওয়াই, এটাকে বলা হয় কন্টিনিউ প্রপোর্শন। এই নামটা আরও একটা নাম দেওয়া হয়, দে আর ইন কন্টিনিউ প্রপোর্শন বা ক্রমিক সমানুপাতি। বাংলায় যদি বলা হয়, বেঙ্গলিতে ক্রমিক সমানুপাতি এটাকে বলা হয়। সেটার মানেটা কি, সেটার মানে ক্রমিক কথার অর্থ কি, পরপর। যদি এই রকম আমি ধরে নিলাম 5টা নাম্বার রয়েছে, একদম পরপর নাম্বার রয়েছে, ধরে নাও এ বি সি। তো এখানে এরা ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় যে এর সঙ্গে বি এর যা রিলেশন হবে, বি এর সঙ্গে সি এর রিলেশনটাই হবে। তো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এইভাবে সাজাতে হবে। এর একটা সব থেকে ভালো আমি এক্সাম্পল দেব। ধরে নাও আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে 5 আর 8, তো পরের নাম্বারটা কত হবে, বলবে 5/8 ইকুয়াল টু 8 বাই কোশ্চেন মার্ক। তো এখান থেকে কোশ্চেন মার্ক ইকুয়াল টু 8 ইন্টু 8 ডিভাইডেড বাই 5। আচ্ছা, এটা না আমি ইচ্ছে করেই 5 না দিয়ে একটু 4 দিলাম, কারণ নইলে ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। 4 দিলাম আপাতত, ঠিক আছে। তো 4, তাহলে এখানে কি হয়ে গেল, কোশ্চেন মার্কের জায়গায় 16 হয়ে গেল। তো নাম্বারটা কি হয়ে গেল, 4 8 16। ক্রমিক সমানুপাতি মানে পরের নাম্বারটা কি হবে যদি কেউ জানতে চাইতো, সেক্ষেত্রে বলবে 8-এর সঙ্গে 16 যে রিলেশনে আছে, 16-র সঙ্গে পরের নাম্বারটা সেই রিলেশনে থাকবে। তার মানে কি 8/16 ইকুয়াল টু, এক্সামে এরকম কোশ্চেন আসে না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য বললাম। কোশ্চেন মার্ক ইকুয়াল টু কি, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু বলবে 16 ইন্টু 16 ডিভাইডেড বাই 8। দেখো 2 দিয়ে ক্যান্সেল করলে আলটিমেট 32, অর্থাৎ পরের নাম্বারটা হয়ে যাবে 4 8 16 তারপরে 32। গল্পটা কি, আলটিমেট গল্পটা হয়ে গেল ক্রমিক সমানুপাতি মানে ঠিক এটা 2 টাইমস হচ্ছে, তার মানে পরেরটাও এটা 2 টাইমস, তারপরেরটাও 2 টাইমস হবে, তারপরেরটাও 2 টাইমস হলে এটা কত হবে 64। এগুলোকে ক্রমিক সমানুপাতি মানে একই অনুপাতে পর পর ইনক্রিজ করতে থাকছে, এই ঘটনাটাকে ক্রমিক সমানুপাতি বলা হয় বা কন্টিনিউ প্রপোর্শন বলা হয়। এক্সামে যেটা আসবে, এক্সামে কিন্তু এরকম পরপর বলবে না 5th নাম্বারটা খুঁজে বার করো, এটা কখনোই বলবে না। যেটা বলবে এখানে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে যে দুটো দেয়া থাকবে, 3 নম্বরটা বার করতে হবে, মিন প্রপোর্শন, হয় থার্ড প্রপোর্শন বা মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে হবে। তো এখান থেকে যদি আমরা এখন কিছু ম্যাথমেটিক্স আমরা দেখতে চাই, সেই ম্যাথমেটিক্সগুলো সলভ করি, দেখি পরপর যদি বলি। আচ্ছা, এখান থেকে আরও কিছু থিওরি পার্ট রয়েছে, তার আগে আমি কিছু ম্যাথ সলভ করিয়ে নিই। এখান থেকে বলছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন টু 38 and 15। তো দেখো এখানে দুটো নাম্বারই দেওয়া রয়েছে, এখানে কিন্তু 3টে নাম্বার দেওয়া নেই, দুটো নাম্বার দেওয়া থাকলে তাদের থার্ড প্রপোর্শন কি হবে, থার্ড প্রপোর্শন অর্থাৎ 38 15 আর এখানে কোশ্চেন মার্ক। তো কোশ্চেনটা যদি সলভ করতে চাই, এটার সঙ্গে এটার যা রিলেশন, এটার সঙ্গে এই রিলেশনটা সেম থাকবে, মানে 38 আর 15 যে অনুপাতে থাকবে, 15 এবং কোশ্চেন মার্ক সেই অনুপাতেই থাকবে। তো এই আননোন নাম্বারটা অবশ্যই হবে 15 ইন্টু 15 ডিভাইডেড বাই 38, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এবং আমরা যদি অপশন ফলো করি, অপশন 1 ইজ ফলো, ওকে, তো দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন 1। তো পরবর্তী কোশ্চেনে আমি চলে গেলাম, সেম টাইপের একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য, আচ্ছা ডুপ্লিকেট ভ্যালু চলে আসছে, তার আগের কোশ্চেনগুলো সলভ করি অবশ্যই আমাদের এখানে আগে, সরি। এরপর ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ 5 8 15।
তো ফোর্থ প্রপোর্শন মানে কি, এক্ষেত্রে আমাদের তিনটে ভ্যালু দেয়া রয়েছে। তিনটে ভ্যালু দেয়া থাকা মানে কি, এখানে 5 দেয়া রয়েছে, 8 দেয়া রয়েছে, 15 দেয়া রয়েছে, ফোর্থ 4 নম্বর পজিশনটাই জানতে চেয়েছে। আমি এটা ফোর্থ কথাটাই নোট করলাম, ফোর্থ পজিশন। তো এখানে আমরা সলভ কিভাবে করছি, 5 এর সঙ্গে 8 যে রিলেশনে থাকবে, 15 এর সঙ্গে এই ফোর্থ পজিশনটা সেম রিলেশনে থাকবে, অর্থাৎ 5/8 দ্যাট ইজ ইকুয়াল টু 15 ডিভাইডেড বাই ফোর্থ পজিশন। ওকে, তো এখান থেকে আমরা এখন ফোর্থ পজিশনের ভ্যালু কত বলতে পারবো, ফোর্থ ভ্যালু ইকুয়াল টু 8 ইন্টু 15 ডিভাইডেড বাই 5। তো এখানে যদি 5 ক্যান্সেল করি, 3 8 যা 24, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, অপশন 4 ইজ দ্য কারেক্ট। ওকে, দ্যাট ইজ দ্য কারেক্ট। তো সিমিলার আমরা পরবর্তী কোশ্চেনেও চলে গেলাম। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে, দ্য ফোর্থ প্রপোর্শনাল টু 0.12, 0.21 অ্যান্ড 8 ইজ। তো এই কোশ্চেনে আমরা যদি এটার আনসার করতে চাই, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেম ফোর্থ প্রপোর্শন মানে আমি ডাইরেক্ট করছি 0.12 ডিভাইডেড বাই 0.21, দ্যাট ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই আমরা যেটা আননোন ভ্যালু পি ধরে নিলাম। তো প্রথমেই পয়েন্ট ক্যান্সেলেশন করার নিয়ম আমরা প্রত্যেকেই জানি, যদি ইনকেস যদি সেম 0.21 আছে আর 0.12 আছে আর 0.21 আছে, তো এখানে আমরা পয়েন্ট ক্যান্সেল করার জন্য যে রাইট হ্যান্ড সাইড থেকে কটার আগে পয়েন্ট আছে, দুটোর আগে, ওপরেও নিউমিনেটরে দুটো আছে, ডাইরেক্ট ক্যান্সেল করে দিই। অর্থাৎ ক্যান্সেল করার রুলটা কি, এখানে পয়েন্ট ক্যান্সেল করার জন্য ওপর এবং নিচে দুটোতেই যদি 100 দিয়ে মাল্টিপল করি, আলটিমেট 12 আর 21 চলে আসবে। এত কিছু তো আমরা নোট করব না, আমরা ডাইরেক্ট পয়েন্টগুলোকে ক্যান্সেল করে দিই। এরপর এখান থেকে আমরা পি এর ভ্যালু যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে 21 ইন্টু 8 ডিভাইডেড বাই 12। তো এখানে যদি ক্যান্সেলেশন করি, 3 দিয়ে 7 আর 3 দিয়ে 4 2 যা 8 অ্যান্ড 2 7 যা 14। তো দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এখানে একটু স্টার দিয়ে আমি বলে রাখি, পয়েন্ট যে আমরা ক্যান্সেল করছি, সেই পয়েন্ট ক্যান্সেল করার জন্য যদি এরকম থাকতো কোথাও যে 2.5, সেক্ষেত্রে আমরা পয়েন্ট কিভাবে ক্যান্সেল করতাম, সেক্ষেত্রে ক্যান্সেল করতাম যে ম্যাক্সিমাম পয়েন্টের পর কতগুলো নাম্বার রয়েছে, দেখছি এখানে দুটো নাম্বার রয়েছে, সেজন্য যদি এখানে আমি 100 দিয়ে মাল্টিপল করি, তাহলে এখানেও 100 দিয়ে মাল্টিপল করতে হবে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে 12 ডিভাইডেড বাই 250, সেক্ষেত্রে কিন্তু এইভাবে একটা জিরো বসতো। তো আশা করছি এই কনসেপ্টটা প্রত্যেকেরই জানা রয়েছে। তো পরবর্তী কোশ্চেনে আমরা চলে গেলাম, যেহেতু এটা জানা রয়েছে। নেক্সট কোশ্চেন, এখানে একটা অ্যালজেব্রিক কিছু ফর্মুলা বা রুল ইউজ করে কোশ্চেনটা দেয়া রয়েছে, যেহেতু দেয়া রয়েছে আমরা অবশ্যই সলভ করব, দেখি কি করা যায়। তো ফোর্থ প্রপোর্শনাল ফাইন্ড আউট করতে বলেছে, তিনটে নাম্বার দেয়া রয়েছে, পার্ট 1, পার্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার। তো ফোর্থ নাম্বারটা ফাইন্ড আউট করব। তো ফোর্থ নাম্বারটা যদি পি হয়, কিভাবে রিলেশন বলবো, এটার সঙ্গে এটা যে রিলেশনে থাকবে, এটার সঙ্গে এটা সেই রিলেশনেই থাকবে, অর্থাৎ a square minus b square divided by a square minus ab, that is equal to a cube plus b cube divided by p। তো এখান থেকে যদি আমরা p ফাইন্ড আউট করতে চাই, তাহলে a cube plus b cube into of a square minus ab divided by a square minus b square, এটাই আমাদের আনসার হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যালজেব্রিক কিছু ফর্মুলা ইউজ করছি। কিন্তু অ্যালজেব্রিক ফর্মুলাগুলো যেহেতু আমাদের অ্যালজেব্রার পোর্শন এখনো হলো না, তাই জন্য আমি এখানে শর্টে নোট করে দিচ্ছি যে এ কিউব প্লাস বি কিউবের একটা সুন্দর ফর্মুলা রয়েছে, যেটা আমরা অ্যালজেব্রা পার্ট পড়ানোর সময় আমরা প্রুভ করে দেখাবো যে এটা কেন আসলো, এটার প্রুভ করব, এবং এটা আমরা মনেও করতে হবে, কিভাবে মুখস্থ করে রাখবো, কিভাবে মুখস্থ তো না, অবশ্যই প্রুভ করে যখন দেখাবো, মুখস্থ না, তবু এক্সাম হলে কিভাবে এটা দেখলেই মনে পড়ে যাবে, সে সমস্ত কিছু ট্রিক্স আমরা বলবো প্যারালাল। আপাতত এখন আমরা তো আর অ্যালজেব্রার ক্লাস করছি না, তাই জন্য এখানে ডেটাটা বসিয়ে দিলাম, a প্লাস বি ইন্টু অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এক্ষেত্রে যেখানে এ স্কোয়ার মাইনাস এ বি রয়েছে, সেখানে এ যদি কমন নেই, এ মাইনাস বি হয়ে যাবে। পরের লাইনে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ক্ষেত্রে এ প্লাস বি ইন্টু অফ এ মাইনাস বি, কারণ এখানেও একটা ফর্মুলা
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা ওই অ্যালজেব্রিক রুল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও প্রুভড করবো আমরা। ডান ডান। তো এক্ষেত্রে ক্যান্সেলেশন করার সময় আমরা দেখছি এ প্লাস বি, এখানেও এ প্লাস বি মাল্টিপল ফরম্যাটে রয়েছে, তাই জন্য কেটে দিলাম। এখানে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি। আলটিমেট যে পার্টটা রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটটা রয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। অপশন যদি আমরা ফলো করি, অপশন 2 ইজ দ্য কারেক্ট। ওকে, এই হয়ে গেল আমাদের এই যে টপিকটা পড়ালাম সেই টপিকের কিছু এক্সাম্পল। এরপর এখান থেকেই আমরা আরও কিছু থিওরি পার্ট জানবো, যেটা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হয়ে গেল যে যে কোনো তিনটে নাম্বার যখন দেয়া থাকবে এ ইস টু বি ইস টু সি, এদের ডুপ্লিকেট ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে বলবে। ডুপ্লিকেট ভ্যালু। এখন এই ডুপ্লিকেটকে বেঙ্গলিতে কি বলা হয়? দ্বিগুণানুপাতি বা সামথিং এই ধরনের একটা নাম এখানে ইউজ করা হয়। সরি, আমি বেঙ্গলি যে এক্স্যাক্ট যে টার্মটা সেটা আমি এই মুহূর্তে তোমাদের কাছে ক্লিয়ার বলছি না, তবে এই রকম একটা মানে দ্বিগুণ করাকে যেটাকে বলা হয় বেঙ্গলিতে দ্বিগুণানুপাতি বা সামথিং এই টাইমের কথা থাকবে। তো ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট ভ্যালু মানে কি? ডুপ্লিকেট মানে ডবল করাকে বোঝায় না, ডুপ্লিকেট মানে স্কোয়ার করাকে বলায়, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবং প্যারালাল আমি যদি এখানে বলি ট্রিপ্লিকেট ভ্যালু, ট্রিপ্লিকেট ভ্যালু বলতে আমরা অবশ্যই বলবো এই এ বি সি এর ট্রিপ্লিকেট ভ্যালু এ কিউব বি কিউব এবং সি কিউব, অর্থাৎ এ বি সি এর ট্রিপ্লিকেট ভ্যালু। এক্সাম্পল যদি আমি দিতে চাই, এক্সাম্পল যদি আমি দিই 2:5:7, তো এদের ডুপ্লিকেট ভ্যালু কত হবে? ডুপ্লিকেট ভ্যালু হয়ে যাবে যে 2 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। তো আর বলার অপেক্ষা রাখে না, 4:25:49। সিমিলার আমাদের যদি এটারই ট্রিপ্লিকেট ভ্যালু ফাইন্ড আউট করতে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের কি আনসার আসবে? 2 কিউব, 5 এর কিউব অ্যান্ড 7 এর কিউব। ওকে, তো 2 কিউব তোমরা বলো কত? 2 কিউব মানে 8, এবং 5 কিউব মানে 125, এবং 7 কিউব মানে 343। তো এই হয়ে গেল আমাদের ট্রিপ্লিকেট ভ্যালু। তো আশা করছি এই জায়গাটার এই টপিকটা তোমরা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। দেখো, এটা নোট করে দিই, 8:125:343। তো এক্ষেত্রে দেখো আমাদের ডুপ্লিকেট হলো, ট্রিপ্লিকেট ভ্যালু হলো থিওরি পার্টের। আরেকটা পার্ট আছে যেটা এ ইস টু বি ইস টু সি এর ইনভার্স বা রিসিপ্রোকাল ভ্যালু। রিসিপ্রোকাল ভ্যালু কি হয়ে যাবে? তাহলে 1/a ইস টু 1/b ইস টু 1/c। প্রিভিয়াস ক্লাসটা যারা করেছিলে তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হয়ে যাবে যে এ ইস টু বি ইস টু সি অর্থাৎ 2:5:7 এরই যদি আমরা রিসিপ্রোকাল ফাইন্ড আউট করি, মানে 1/2 1/5 ইস টু 1/7। তো এটার ভ্যালু আমি প্রথম ক্লাসেই বলেছিলাম, এটার রেশিও ভ্যালু কুইক ফাইন্ড আউট করার জন্য যখন এটার ভ্যালু বলছি, এটা বাদ দিয়ে 5 7 35 35 ইস টু 5-এর যখন ডেটাটা নিচ্ছি তখন 2 7 14 ইস টু 2 5 10, এটা ডাইরেক্ট বসিয়েছিলাম। তো কেন বসিয়েছিলাম সেটা একটু ডিসকাস করে দিই। দেখি 1/2 ইস টু 1/5 ইস টু 1/7। তো এই ডেটাটা যদি আমরা রেশিও ভ্যালুটাকে নিই, ডিনোমিনেটারে আমরা কাউকে দেখতে পছন্দ করি না, আমি বলেছিলাম। তো সেক্ষেত্রে এদের ডিনোমিনেটারের ভ্যালুকে ক্যান্সেল করার জন্য এই 2 5 7 এর মাল্টিপল বা কমন ফ্যাক্টর মাল্টিপল দিয়ে একটা এটাকে প্রত্যেকটাকেই গুণ করতে হবে। তো এখানে 2 ইন্টু 5 ইন্টু 7 দিয়ে গুণ করি, বা এলসিএম ভ্যালু যেটা তোমরা বলো, 2 ইন্টু 5 ইন্টু 7, এবং এখানেও 2 ইন্টু 5 ইন্টু 7। এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 5টাই ক্যান্সেল হয়, এখানে 7টা ক্যান্সেল হয়। সেক্ষেত্রে 35 14 অ্যান্ড 10 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এই হয়ে গেল আমাদের ডুপ্লিকেট ভ্যালু, ট্রিপ্লিকেট ভ্যালু এবং রিসিপ্রোকাল ভ্যালু। আর কি জানতে হবে আমাদের? এখান থেকে আরও একটা পার্ট জানতে হবে। এ ইস টু বি ইস টু সি দেওয়া থাকবে, বলবে সাব ডুপ্লিকেট কত? সাব ডুপ্লিকেটকে বেঙ্গলিতে যেটা বলতে হয়, এটা ডিভাইড করা সামথিং একটা কথা বলা হয়, বেঙ্গলি টার্মটা এই মুহূর্তে খেয়াল নেই।
তো ঠিক আছে, চলো দেখো সাব ডুপ্লিকেট। অবশ্যই অনেক সময় এক্সামের সাব ডুপ্লিকেটটাকেই বেঙ্গলিতে নোট করে দেওয়া থাকে। যাই হোক, তো দেখো এ ইস টু বি ইস টু সি এর সাব ডুপ্লিকেট, নট ডুপ্লিকেট, সাব ডুপ্লিকেট, তাহলে কি হবে? রুট আন্ডার এ, রুট আন্ডার বি এবং রুট আন্ডার সি। সিমিলার এই কোশ্চেনটাই আসবে এ ইস টু বি ইস টু সি এর সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট। তো সেক্ষেত্রে কি বলা হয়? কিউব রুট আন্ডার এ, কিউব রুট আন্ডার বি, কিউব রুট আন্ডার সি। এই কথাটার এক্সাম্পল দিয়ে বলি তোমাদেরকে। এক্সাম্পল কি? যদি বলা হয় যে সাপোজ 64 ইস টু 25 ইস টু 49, তো এর সাব ডুপ্লিকেট কত হবে? দেখো 8 ইস টু 5 ইস টু 7। কেন? 8 স্কোয়ার করলে এটা পাওয়া যাবে, 5 স্কোয়ার মানে রুট আন্ডার করলে, রুট আন্ডার 64, রুট আন্ডার 25, রুট আন্ডার 49। এই রুট আন্ডার বলতে কি বোঝায় বলো তো? রুট আন্ডার বোঝায় বলে যে এই 49কে যদি তুমি ব্রেক করো 7 ইন্টু 7, মানে এখানে কিছু নেই, মানে মনে মনে জানবে 2 রয়েছে, মানে এখানে ডবল বার থেকে একবার রুটের বাইরে বেরিয়ে আসবে 7। যেমন সাবট্রিপ্লিকেটের যদি আমরা বলি, মানে এখানে কিউব রয়েছে তো 3 রয়েছে, মানে এখানে এমনভাবে একে ব্রেক করবে যেন 3টে সংখ্যা একই সংখ্যার গুণফল আকারে থাকে, তাহলে 3টে থেকে একটা বাইরে বের করতে পারবো। যেমন এক্সাম্পল হিসেবে আমি 64 ইস টু 125 ইস টু 343, তো এটা যদি বলি তাহলে দেখো 64 কিউব রুট অফ 64, কিউব রুট অফ 125, কিউব রুট অফ 343, তো এটার ভ্যালু কি হবে? দেখো 4 ইস টু 5 ইস টু 7। কেন বললাম? এই যে কিউব রুট অফ 64 মানে দেখো খেয়াল করে দেখো 4 ইন্টু 4 ইন্টু 4, তো 3টে থেকে একটা 4 বেরিয়ে আসছে। 125 মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5, 3টে 5 থেকে একটা 5 বেরিয়ে আসছে। এখানেও 7 ইন্টু 7 ইন্টু 7, 3টে 7 থেকে একটা 7। তো এই কোডটা যদি বুঝতে পেরে থাকো, তো এই টপিক থেকে সব থেকে সহজ কিছু কোশ্চেন আমরা দিচ্ছি, যে এক্সামে এই ডুপ্লিকেট কথাটা না চেনা থাকলে ছেলেরা পারে না, আদারওয়াইজ খুবই সহজ একটা পার্ট। ডুপ্লিকেট 473, 473 এর ডুপ্লিকেট ভ্যালু কত হবে? 4 এর স্কোয়ার কত? 16, 49 এবং 3 স্কোয়ার 9। দেখো এখানে কিন্তু 6 আছে, খেয়াল করলাম না। দেখো 4 4 16, 7 7 49 আর 3 3 9। তো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি না কিছু বুঝতে পারো, কেউ যদি কোনো রকম ডাউট হয়, কনফিউশন থাকে, অবশ্যই সঙ্গে সঙ্গে হ্যান্ড রাইজ করবে। হোয়াট ইজ দ্য ট্রিপ্লিকেট ভ্যালু? তো 5 এর কিউব 125, 7 এর কিউব 343, 9 এর কিউব 729। যাদের মুখস্থ করা নেই এই ডেটাগুলো, সেই ডেটাগুলো মুখস্থ করার জন্য আমি মুখস্থ করিয়ে দেবো, তবু খাতায় এখন নোট করে নাও। 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 এর কিউব 125 এবং 6 কিউব যদি বলি 216, 7 কিউব যদি বলি 343 এবং 8 কিউব 512 এবং 9 কিউব যদি বলতে চাই 729। এখান পর্যন্ত আমরা একটু মনে রাখবো। বাকিগুলো অবশ্যই আমাদেরকে আরও এক্সট্রা কিছু জানতে হবে। যেমন আমাদের ম্যাথমেটিক্সে যদি বলি যে মুখস্থ, আরে মুখস্থ বলে কিছু হয় না, এই কথাটা যেমন ঠিক, তেমন আবার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমার পক্ষে সম্ভব নয় যে হঠাৎ করে 12 স্কোয়ার এসে গেল, আমি এখন 12 ইন্টু 12 করতে বসবো, এটা কিন্তু সম্ভব না। তাই জন্য বা আমাদের কোনো একটা নাম্বার 11 কিউব চলে আসলো, আমরা মাল্টিপল করতে বসবো, মাল্টিপল করে তো হবে, গুণ করে তো আমরা আনসার পাবো। তারপরেও আমাদের এখানে যেহেতু একটা এক্সামের কোশ্চেন আমরা 20 সেকেন্ড বা 40 সেকেন্ড বা কোনো কোনো এক্সামে হয়তো ম্যাক্সিমাম 1 মিনিট টাইম পাই, তাই জন্য আমাদের কিছু ডেটা, যেমন টেবিল মানে ছোটোবেলায় যে নামতার ঘর পড়তাম, 1 থেকে আমাদের মোটামুটি 12 পর্যন্ত সবারই মুখস্থ রয়েছে। তারপরে কম বেশি, অনেকের বেশি পর্যন্ত রয়েছে, অনেকের কম পর্যন্ত রয়েছে, যাই থাক না কেন 13 থেকে 25 পর্যন্ত টেবিলটা আমাদেরকে মনে রাখতে হবে। আর কি? স্কোয়ার টার্ম কত? 1 to 30 পর্যন্ত, মানে যদি 24 স্কোয়ার বলে দেয়, সেই ডেটাটা যেন কুইক আমরা বলতে পারি। আর কিউব টার্ম অর্থাৎ কোনো নাম্বার 12 কিউব কত সেটা মনে রাখতে হবে। 1 থেকে 15 পর্যন্ত আমি টার্গেট দিই, কিন্তু এটা 20 পর্যন্ত করে নেওয়া সব থেকে বেস্ট।
একদম সেফ জোনে থাকবে, তাহলেই আমাদের ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। অবশ্যই ধীরে ধীরে করা, এই না যে কালকের মধ্যেই সবগুলো পড়ে নিতে হবে এরকম ব্যাপার না। আমাদের হাতে 1 ইয়ার বা 6 মান্থও যদি আমরা টার্গেট করি, তাহলে 6 মান্থের ওপরে 13, 14, 15 সবার মুখস্থ থাকে, 16ও মুখস্থ থাকে কম বেশি, 17, 18, 19, এই কটাই যদি টার্গেট করি তাহলে 12 বা 21, 22, 23, 20 সবার মুখস্থ থাকে, 24 পর্যন্ত, 25 সবার মুখস্থ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 6 মাসে মাত্র 10টা টেবিল মুখস্থ করতে হবে, মানে প্রতি মাসে দুটো, হয়তো এই মাসে 13 আর 14 ঘরের নামটা মনে রাখতে হবে, পরের মাসে এইরকম ছোট্ট ছোট্ট স্টেপ। একদিনে তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না, তাড়াহুড়ো করারও দরকার নেই, কী দরকার রয়েছে এত প্রেশার নেওয়ার। পরবর্তী কোশ্চেনে আমি চলে গেলাম, ধীরে ধীরে এই জায়গাটা কভার করে নিতে হবে। ফাইন্ড দ্য ইনভার্স অর রেসিপ্রোকাল। তো ইনভার্স অর রেসিপ্রোকাল মানে কি, আমরা একটু আগেই বললাম 1/5, 1/4 এবং 1/8। তো এটা আমাদের ফার্স্ট ক্লাস যারা করেছো তাদের ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রথম নাম্বারটা 4 32, সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে, সেকেন্ডটা বাদ দিয়ে যে নাম্বারটা বসাবো সেটা বাদ দিয়ে 5 40, এবং থার্ড নাম্বারটা কত হয়ে যাবে, থার্ড বাদ দিয়ে এটা 4 5 20। তো এদের আবার তো ক্যান্সেলেশন করাই যাবে, যেমন আমি 4 দিয়ে দেখতে পাচ্ছি ক্যান্সেলেশন করলে 4 দিয়ে 4 32 হয়ে যাবে, 4 দিয়ে যদি করি 10, আর এটা 4 দিয়ে করলে 5, 8 10 5, 8 10 5, আই থিঙ্ক অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। তো এইভাবে আমরা পেয়ে গেলাম। সিমিলার পরবর্তী কোশ্চেন নাম্বার 38, ফাইন্ড দ্য সাব ডুপ্লিকেট রেশিও অফ দ্য 16:25:49। তো এক্ষেত্রে আমাদের আনসার কি হবে, সাব ডুপ্লিকেট 16-এর মানে কত 4, 25-এর সাব ডুপ্লিকেট মানে কত 5, 17 49 মানে কত 7। সব থেকে সহজ কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই টার্মগুলোর সঙ্গে পরিচয় করানোর জন্য। ফাইন্ড দ্য ট্রিপ্লিকেট ভ্যালু। ট্রিপ্লিকেট ভ্যালু মানে কত, কিউব রুট। কিউব রুট মানে 216 কত কিউব রুট 6-এর, 125 কত 5-এর, 512 কত 8-এর। তো 658, 658 অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 40। দেখো, ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন টু দিস। তো অলরেডি এই থার্ড প্রপোর্শনের থিওরি পার্টটা আমরা আগেই বললাম। আচ্ছা, তো এক্ষেত্রে থার্ড প্রপোর্শন, তো থার্ড প্রপোর্শন বলতে কি বোঝায়, আমরা থার্ড প্রপোর্শন বলতে আজকে থিওরি পার্টে ক্লাসের শুরুতেই পড়লাম ফার্স্ট সেকেন্ড থার্ড নাম্বারটা আমাদের জানা নেই, এটা জানতে হবে। তো এখানে রিলেশনটা আমরা কিভাবে বলবো, যে ফার্স্ট নাম্বারের সঙ্গে সেকেন্ড নাম্বারটা যে রিলেশনে থাকবে, সেকেন্ড নাম্বারের সঙ্গে থার্ড নাম্বারটা সেই রিলেশনে থাকবে, অর্থাৎ 18-এর সঙ্গে 24 যে অনুপাতে থাকবে, এক কথায় যে অনুপাত, রিলেশন মানে কি এখানে অনুপাত, সেকেন্ড নাম্বারের সঙ্গে আননোন যে নাম্বারটা যদি পি হয় সেম রিলেশনেই থাকবে বা সেম অনুপাতে থাকবে। তো 18p ইকুয়াল টু, যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি ধীরে ধীরে, এক্সাম হলে কিন্তু এতটা স্টেপ নোট করবে না, এক্সাম হলে ডাইরেক্ট নোট করবে, এখন বিগিনার একদম শেখার জন্য আমরা এইভাবে নোট করছি। তো এখানে ক্যান্সেলেশন করলে আমরা কি পাবো, 6 দিয়ে ক্যান্সেলেশন করলে 3, 6 দিয়ে 4, এবং এটা যদি 3 দিয়ে করি 8, তাহলে আলটিমেট আমরা 32 ইজ দ্য কারেক্ট আনসার পেয়ে গেলাম, অপশন 2 ইজ দ্য কারেক্ট। তো এক্সামে কি স্যার এতটাই সহজ কোশ্চেন আসবে না, এক্সামে যদি আরেকটা স্টেপ আগিয়ে নিয়ে যাই, তো আমাদের এক্সামে ধরে নাও এই কোশ্চেনটা এক্সামে আসা কোশ্চেন, কীরকম কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ফোর্থ প্রপোর্শনাল of 3, 4, 9 and the mean proportion between 2 and 98। দেখো, কোশ্চেনটাতে দুটো কোশ্চেনকে মার্জ করে দিয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা প্রথম ফাইন্ড আউট করব ফোর্থ প্রপোর্শন। সেটা কি, ফোর্থ প্রপোর্শনাল ভ্যালু 3, 4, 9 এবং ফোর্থ 4 নম্বর পজিশনটা জানা নেই। এই ক্ষেত্রে কি বলা হয়েছে, এটার সঙ্গে 3-র সঙ্গে 4 যে অনুপাতে থাকবে, 9-এর সঙ্গে এই আননোন ভ্যালুটা যদি পি হয় সেটা সেই অনুপাতেই থাকবে, অর্থাৎ 3/4 যে অনুপাতে আছে 9/p সে অনুপাতেই থাকবে। এক্ষেত্রে পি এর ভ্যালু কত আসবে, আমি ডাইরেক্ট 12 নোট করে দিতে, 12 না, হ্যাঁ 12 নোট করে দিতে পারি, কিন্তু চলো একটা লাইন যদি আমরা নোট করি, দেখো 3 3 9, দ্যাট ইজ ইকুয়াল টু 12। ওকে, এরপর আমাদেরকে মিন প্রপোর্শন ফাইন্ড আউট করতে হবে কি, মিন প্রপোর্শন কত, 2 and 98। তো এই মিন প্রপোর্শনের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, মাঝখানের ডেটাটা ধরে নাও কিউ,
মাঝখানের ডেটাটা যদি কিউ হয়, এই ডেটাটা জানা নেই। অর্থাৎ 2 এর সঙ্গে কিউ এর যে রিলেশন থাকবে, কিউ এর সঙ্গে 98-এর সেই রিলেশন থাকবে। অর্থাৎ 2/কিউ, কিউটা ক্যাপিটালে দিই তো, নইলে এখানে 9 মনে হচ্ছে, কিউ। ওকে, 2/কিউ ইকুয়াল টু যে অনুপাতে আছে কিউ এর সঙ্গে 98 সেম অনুপাতেই থাকবে। তো এখান থেকে আমরা কিউ এর স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 98। এখন অনেকেই বলবে যে স্যার আমরা 98-এর সঙ্গে 2 মাল্টিপল করব, তারপরে আবার স্কোয়ার রুট বার করবো। না, সেটার ক্ষেত্রে অনেকটা টাইম নিয়ে নেবে। তার থেকে দরকার নেই, আমাদের যেটা করবে, তোমরা এই নাম্বারগুলোকে ব্রেক করবে। কিভাবে ব্রেক করবে? যেখানে একটা অলরেডি 2 আছে, তার মানে এখান থেকে প্রথম একটা কাজ হবে 2 বের করে নিয়ে আসা। তো 2 ইন্টু 2 ইন্টু 98কে যদি 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে 49 পেয়ে যাচ্ছ, 49। তো এইবারে আসো যে এখানে 49-এর স্কোয়ার রুট করলে 2 হয়, আর 2 ইন্টু 2 মানে কত? 2, একটা 2 বেরিয়ে আসবে। তো কিউ এর ভ্যালু আমি যদি এখানে নোট করি 2 ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু 14। তো দেখো, আমরা পি এর ভ্যালুও পেয়ে গেলাম, কিউ এর ভ্যালুও পেয়ে গেলাম। তো এখন আমরা যদি আমাদের আনসার দিতে চাই, সো পি ইজ টু কিউ, এটাই তো আমাদের আনসার। তো পি এর ভ্যালু 12, কিউ এর ভ্যালু 14। তো এদের রেশিও হলো 6:7, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 6:7, অর্থাৎ অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? কোনো ডাউট বা কোনো কনফিউশন? এই পার্টটা নিয়ে আরও ডিসকাস করা হবে, সেখানে আরও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে। এই কোশ্চেনগুলো হয়ে গিয়েছিল আমাদের, এই কোশ্চেনগুলো থাকবে সেখানে। এই ধরনের বেশ কিছু কোশ্চেন, একটু আননোন, একটু ক্যালকুলেশনগুলো কীভাবে করব বা কীভাবে কম্পিটিটিভ এক্সামে কীভাবে অ্যাপ্রোচ করবো, সেই ধরনের কোশ্চেন নিয়ে আমরা নেক্সট ক্লাসে সেশনে ডিসকাস করব। আজকের ক্লাস এখান পর্যন্তই থাকলো। যদি কোনো রকম কোনো কোশ্চেন বা কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই জানাবেন। ওকে, থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট। সবাই ভালো। চলো, থ্যাংক ইউ। Okay.